12 বছর পরে দেশে আসলাম। এসেই দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। এই রিয়া, তুমি 3 বার কবুল বলে আবার কাকে বিয়ে করলে শুনি? আমি তো তোমার স্বামী আছি। আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে ওঠে সাথে সাথে, আর সবাই আমাকে ঘিরে ধরে। তুমি বেঁচে আছো এখনো? তুমি তো মারা গিয়েছো। আমি মারা গিয়েছি মানে? কি বলছো এসব তুমি? হেই, সত্যি করে বলো, তুমি কে? আরে, আমি তোমার স্বামী কাব্য। আর কে তোমাকে বলেছে আমি মারা গিয়েছি? এসব মিথ্যা বানাওয়াট কথা বলবেন না। আমার স্বামী বিদেশে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। কয়েক বছর হলো তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ হতে না হতেই দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেকদিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন জিজ্ঞেস করলাম, মা, বাবা, তোমরা কেমন আছো? সাথে সাথেই আমার মা বাবা বলে উঠল, কে তুমি বাবা? আর এখানে কেন এসেছো? তুমি তো প্রায় আমার ছেলে কাব্যর মতোই দেখতে। মা, আমি তোমার সন্তান কাব্য। না, এটা হতে পারে না। কারণ? কি কারণ মা, একটু বলবে দয়া করে? কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি দুর্ঘটনায় মারা গেছে। আরে, আমি মারা যাইনি। সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল। তবে আমরা যাকে মাটি দিলাম সে কে? আর তুমি যে কাব্য, তার প্রমাণ কি? আরে, কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান, এটাই তো অনেক। তখন আমার ছোট ভাই হাসিব বলে ওঠে, আপনি কি চলে যাবেন এখান থেকে, নাকি পুলিশের সহায়তা নিব আমরা? আরে হাসিব, তুই এত রেগে যাচ্ছিস কেন? এই, কে আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই মারা গিয়েছে। মা, বাবা, আমি তোমাদের কাব্য। তার কি প্রমাণ দেখি? তখন কাব্য নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলে বলতে থাকে, বাবা, তোমার মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল? তবে আমার পিছনে এসে দেখো সে দাগগুলো এখনো আছে কিনা। তো কাব্যের কথা মতো ওর বাবা পিছনে গিয়ে দেখে যে সত্যিই তো কাব্যের মতোই জন্মের দাগ আছে। আরো প্রমাণ লাগবে? আমার পায়ে দেখো, আমার 6টি আঙুল আছে। এইবার কাব্যের মা নিজেই দেখে আর সাথে সাথেই চিৎকার দিয়ে বলে ওঠে, হ্যাঁ, এটাই আমার কাব্য। বাবা, তুই এতদিন কোথায় ছিলি বল? এই কথাটি শুনেই সবাই থমকে যায়, কারণ যেই মানুষকে কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে আবার কেমন করে আসলো? মা, আমি প্রবাসে একটি রাস্তায় দুর্ঘটনা ঘটাই, যার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে যায়। তারপরে আমার 4 বছর জেল হয়। তো জেল খাটার পরে ওরাই আমাকে দেশে পাঠিয়ে দেয়। তবে আমরা যাকে কাব্য ভেবে মাটি দিয়েছি সে কে? আমি জানি না মা। কেন, তোমরা কি ওকে চিনো নাই? কেমনে চিনবো? ওর মুখ তো বোঝাই যাচ্ছিল না। কি মা, রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে? বাবারে, থাক এইসব, আর বলিস না। আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস, তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি। তাই একটু আগে বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। কে জানতো তুই আজ আসবি? যদি জানতাম কখনোই এমন করতাম না। মায়ের মুখে কথাটি শোনার সাথে সাথে এই পায়ের নিচ থেকে কেমন জানি মাটিটা সরে গেল। বিয়েই তো হয়েছে শুধুমাত্র, আর কিছু তো হয়নি। হাসিব ডিভোর্স দিলেই হচ্ছে। হাসিব বলল, ডিভোর্স মানে? কিসের ডিভোর্স? হ্যাঁ, তুই রিয়াকে ডিভোর্স দিবি কারণ রিয়া আমার বউ। সাথে সাথে রিয়া বলে ওঠে, এই যে মিস্টার কাব্য, আমি আপনার সাথে থাকতে চাই না, কারণ আমারও হাসিবের সাথে বিয়ে হয়ে গেছে। বাসর তো হয়নি। হয়নি তো হবে, কোনো সমস্যা নেই। হাসিব, তুই দেখি মুখে মুখে তর্ক করিস। বড়দের সম্মান করতে হয় জানিস না? এই, তোরা সবাই চুপ করবি, মা বলল। কাব্য বলল, মা, তুমি হাসিবকে বোঝাও যে রিয়া তোর বড় ভাইয়ের বউ। রিয়া বলল, মা, বুঝিয়ে কি হবে? হ্যাঁ, আমি আর তোমাকে চাই না। কেন শুনি? কারণ একটাই, আমি এখন হাসিবকে ভালোবাসি।
হাসিব, চলো রুমে চলো, এখানে যতই থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে। কথাটি বলে যখনই রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে, এমন সময় কাব্য রিয়ার হাতটি ধরে ফেলে। কাব্য বলে, রিয়া দাঁড়াও, আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না। যেই না রিয়ার হাতটি ধরে এই কথাটি বলেছে, তার সাথে সাথে রিয়া ঠাস করে থাপ্পড় দিয়ে ওঠে। রিয়া বলল, লজ্জা করে না পরপুরুষের বউয়ের হাত ধরেন? রিয়ার এমন রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য হয়ে ওঠে। কাব্য বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে? দিয়েছি, আবার বেয়াদবি করলে আবার দিব। কথাটি বলেই হাসিবের হাতটি ধরে হনহন করে ভেতরে চলে গেল। এমন সময় কাব্যের মা বলে ওঠে কাব্যকে, বাবা চিন্তা করিস না, আয় ভেতরে আয়, খাওয়া দাওয়া কর, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক খিদে পেয়েছে তোর। কথাটি শুনে কাব্য মনে মনে বলতে থাকে, আমার বউয়ের বিয়ে, আমাকে খাওয়াবে? বাহ, না আমি খাবো না, আমার রুমে নিয়ে চলো, ঘুমোবো। ঠিক আছে বাবা, চল। তো এরপরে কাব্যকে একটা রুমে নিয়ে গিয়ে ঘুমানোর জন্য জায়গা করে দেওয়া হয়। অনেক জার্নি ও হাজারো টেনশন নিয়ে কাব্য ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে রিয়া চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, প্লিজ আমাকে মেরে ফেলো না, হাসিব বাঁচাও আমাকে। এমন চিৎকার শুনে সাথে সাথেই হাসিবের ঘুম ভেঙে যায়, আর দেখতে পায় রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করছে। হাসিব বলল, রিয়া, এই রিয়া, কি হয়েছে তোমার, এমন চিৎকার করছো কেন? হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায়। তখন রিয়া বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে কেউ এমন চিৎকার করে? হ্যাঁ, আর একটু হলে তো আমি ভয় পেয়ে গেছিলাম। রিয়া বলল, শোনো তবে কি হয়েছে। আমি দেখলাম কাব্য আমাকে মেরে ফেলছে, কত রিকোয়েস্ট করলাম তবুও ছাড়ছে না। তুমিও না? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কথাটি মাথায় রেখো। শোনো একটি কথা বলি, রিয়া বলল। আরে বাবা, পারমিশন নিতে হবে নাকি, বলো কি বলবে। তোমার বাবার সম্পত্তি এখন 2 ভাগ হবে, কিন্তু এই সব কিছু তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল। হাসিব বলল, কিন্তু কি আর করার বলো, ও তো ফিরে এসেছে। তাতে কি, আমরা যে কোনোভাবেই কাব্যকে এই বাসা থেকে তাড়াবো। মানে তুমি কি বলতে চাচ্ছ? রিয়া বলল, আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে কাব্যকে এই বাসা থেকে বের করে দিব, তারপরে পুরা সম্পত্তি তোমার নামে লিখে নিব। হাসিব বলল, আচ্ছা দেখা যাক, তবে এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এরপরে আর কোনো কথা বাড়াবাড়ি না করে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন কাব্য সকালবেলা উঠেই একটু বাহিরে হাঁটাহাঁটি করতে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করে একটি মেয়ে এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাব্য একটু অবাক হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? চিনলাম না তো সঠিক। আমার নাম পুতুল। পুতুল নামটি বলার সাথে সাথেই কাব্য বলে ওঠে, ও পুতুল তুমি? কিন্তু তোমার এই অবস্থা কেন হলো? যাক, তবে চিনতে পেরেছ। তোমাকে কি ভোলা যায় বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো। সত্যি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, কাব্য বলল। তুমিও, পুতুল বলল। তোমার স্বামী কেমন আছে? আমি এখনো বিয়ে করি নাই। মানে? সবই তো জানো, আবার নতুন করে কি জানতে চাইছো শুনি? তোমার মাথায় নিশ্চিত সমস্যা আছে, কেউ এমন করে নিজের জীবনটা শেষ করে? পুতুল বলল, ভালোবাসি যে তাকে এখনো। তোমার এটা পাগলামি, কারণ পাগলামি ছাড়া কখনো সম্ভব না এটা। তাকে ভোলার অনেক চেষ্টা করছি, কিন্তু দিন শেষে তাকে ভুলতে পারিনি। হয়তো এটা আমার ব্যর্থতা। থাক, কিচ্ছু বললাম না, আজ চলি, আবার অন্যদিন কথা হবে, কাব্য বলল। তুমি একটু সাবধানে থেকো। কাব্য বলল, কেন? তোমার বাসার লোক ভীষণ ডেঞ্জারাস। একদম বাজে কথা বলবে না, আমার পরিবারের লোকজনকে আমি ভালো চিনি। ও জানো আমার এই অবস্থা হবার কারণ কি? না বললে কেমন করে জানবো বলো? থাক, অন্যদিন দেখা হলে বলবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এটা বলেই পুতুল সেখান থেকে চলে যায়। আপনারা বলতে পারেন পুতুল কে? এখন বলা যাবে না, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন ইনশাআল্লাহ। তো
তো এরপরে কাব্য আর কিছু জানতে চায়নি। সে তারপর বাসায় চলে আসে। এসেই দেখে সবাই খেতে বসেছে। এমন সময় মা বলে ওঠে, কাব্য ফ্রেশ হয়ে আয়, এসে খাবার খেয়ে নে। তো মায়ের কথা মতো কাব্য ফ্রেশ হয়ে এসে খেতে বসে সবার সাথে। এমন সময় কাব্য তার বাবাকে বলে, বাবা একটি কথা বলার ছিল। বাবা বলল, বল, কি বলবি? আমি তো দেশে ফিরে এসেছি, এখন ব্যবসা করব এবং জমিতে চাষাবাদ করব। তো এতে আমি কি করব? কিছু করতে বলছি না, শুধুমাত্র আমার জমিগুলো দেখিয়ে দাও যেগুলো বিদেশে থাকতে ক্রয় করেছি। আর হ্যাঁ, 14 লক্ষ টাকা ক্যাশও দিয়েছি, ওইগুলো দাও, ব্যবসা করব। কথাটি শুনেই কাব্যের বাবা বলে ওঠে, কিসের জমি? আমি বিদেশে থাকতে যেই জমি কিনেছি আমার নামে, ওই জমি। সেই জমি তোর একার নামে না, হাসিবও সেখানে পাবে। কাব্য বলল, মানে? ও পাবে কেন বুঝলাম না। দুজনের নামে আছে, তাই পাবে। বাবা বলল। কাব্য বলল, কিন্তু বাবা, এইসব তো আমি নিজের টাকায় কিনেছি। যে 1 বিঘা জমি তার আবার এত কথা? বাবার মুখে 1 বিঘা কথাটি শুনেই কাব্য বেশ আশ্চর্য হয়। কি বলো, 1 বিঘা জমি? আমি তো জমি কিনেছি 11 বিঘা। তুই বললেই হলো। আচ্ছা, ক্যাশ টাকাগুলো যেগুলো ব্যাংকে রাখতে দিয়েছি ওইগুলো আমাকে দাও। কোনো টাকা নেই। তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যে বলেছ সব? ছি ছি বাবা, তুমি এমন কাজ করতে পারলে আমার সাথে? চুপচাপ খেতে হলে খা, না হলে যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। বাবার মুখে এমন কথাটি শুনেই কাব্যের বুকটা কেমন জানি কম্পন দিয়ে উঠল। বাহ বাবা, তুমি কত সুন্দর কথা বলতে পারো। আমি ভাবতেই পারিনি তুমি এতটা ছলনাময়ী। এই কথা শুনে রিয়া বলে, হাসিব, তোমার বাবাকে একটা মানুষ অপমান করছে আর তুমি মুখ বুঝে সহ্য করছো? কেমন ছেলে তুমি? এই চুপ কর তুই, কাব্য বলল। একটা মানুষ কি রে? রিয়া বলল, কি ভাবছিস তোর এই ধমকে আমি ভয় পাবো আর চুপ করে থাকবো? কাব্য বলল, হাসিব, ওকে চুপ থাকতে বল, নাহলে কখন যে থাপ্পড় দিব নিজেই জানি না। হাসিব বলল, আমার বউ তো মিথ্যা কিছু বলছে না। সত্যি তো, তুই বাবাকে অপমান করেছিস, আবার বড় বড় কথাও বলছিস। ও বাবা, তোমাকে শেষবারের মতো একটি কথা বলি, তুমি কি আমার কষ্টের পয়সাগুলো ফিরিয়ে দেবে? আমি নতুন করে বাঁচতে চাই। বাবা বলল, কোনো টাকা নেই। কাব্য বলল, মা তুমি তো কিছু বলো বাবাকে। বাবা বলল, তোর মা কি বলবে শুনি? এই বাসাতে আমি যা বলবো তাই হবে। ভালো, খুবই ভালো। আর কোনো তর্ক না করে কাব্য নিজের রুমে চলে যায়, খাওয়া দাওয়া না করেই। রুমে এসে ভাবতে থাকে, সত্যি তো পুতুল মিথ্যা কিছু বলেনি, আমার পরিবারের লোকেরা ভীষণ খারাপ। এমন সময় কাব্য লক্ষ্য করে রিয়া তার রুমে এসেছে। এটা দেখে কাব্য জিজ্ঞেস করে, তুই এই রুমে কি করিস? তুই এখান থেকে চলে যা, আমাদের সুখে থাকতে দি প্লিজ। ছি রিয়া, তুই যে এমন হয়ে যাবি আমি কখনো কল্পনাও করতে পারিনি। যা হবার হয়ে গেছে, তুই চলে যাই বাসা থেকে। আশ্চর্য, আমার বাসা থেকে আমি কেন চলে যাব? যাবি কি না? কাব্য বলল, যাব না। দেখি তুই কি করতে পারিস। ঠিক আছে, দেখ আমি কি করতে পারি আর না করতে পারি। এই কথাটি বলেই রিয়া দরজাটি লাগিয়ে দেয় সাথে সাথে। এই দরজা লাগিয়ে দিচ্ছিস কেন? কাব্য বলল। দরজা লাগিয়ে দিয়ে এই রিয়া এমন একটি কাহিনী ঘটিয়ে ফেলে যার জন্য কাব্য প্রস্তুত ছিল না। রিয়া, তুই নিজের পরনে শাড়ি খুলছিস কেন? সেটা একটু পরেই বুঝতে পারবি। কথাটি সম্পূর্ণ শেষ হতে না হতেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে রিয়া। কাব্য বলল, এই কি করছিস এইসব? আমি তো কিছুই করলাম না তোকে। তবুও রিয়ার মুখে একটি কথাও, সেটা হলো বাঁচাও বাঁচাও। কাব্য আমার সর্বনাশ করে দিল। ক্ষণিকের ভেতরেই দেখি সবাই দরজার বাহিরে উপস্থিত হলো। হাসিব বলল, এই রিয়া, কি হয়েছে? আমি চিৎকার করছো কেন শুনি? হাসিব, তোমার ভাই আমার সর্বনাশ করেছে, প্লিজ আমাকে ওর হাত থেকে ছাড়িয়ে নাও। রিয়ার মুখে এমন উক্তিটি শুনেই হাসিব এক লাথি মেরে দরজাটি ভেঙে ফেলে। তো দরজা ভেঙেই হাসিব দেখে যে রিয়ার শরীরে পোশাকগুলো যেখানে সেখানে ছেঁড়া। হাসিব বলে, এই রিয়া, কি হয়েছে তোমার, আমাকে বলো। আর তুমি তো বাথরুমে যাওয়ার কথা বলে এসে এখানে কি করছো? রিয়া বলল, আমি এখানে এসেছি কাব্যকে বোঝাতে, যাতে কোনো ধরনের ঝগড়া বা বিভেদ না লাগায়।
কিন্তু কাব্য এই কথাটি শোনা মাত্রই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। হাসিব বলল, কি, ওর এত বড় সাহস? কথাটি বলেই হাসিব একটি লাঠি নিয়ে কাব্যকে মারতে যায়, কিন্তু কাব্যের মা তখনই হাসিবকে বাধা দেয়। হাসিব, যদি একটি মারও কাব্যের শরীরের উপর পড়ে তাই আমার থেকে খারাপ কেউ হবে না। ছেলের জন্য দেখি দরদ উথলে পড়ছে, কিন্তু আমার বউকে যে নষ্ট করার চেষ্টা করেছে সেটা কি তোমার চোখে পড়ছে না? মা বলল, কাব্য এমন ছেলে না, বুঝেছিস? আমার মন বলছে তোর বউ কোনো না কোনো সমস্যা সৃষ্টি করেছে। রিয়া বলল, একদম মুখ সামলে কথা বলুন মা। মা, চুপ করো না, ওরা ছোট, ভুল করতেই পারে, তাই বলে এমন রাগ করবে? মা বলল, তুই চুপ থাক, এই রিয়া আমাদের সংসারটা শেষ করে দিয়েছে। এই কথাটি শুনে রিয়া হাসিবকে উদ্দেশ্য করে বলে, হাসিব, তোমার মাকে ভদ্রভাবে কথা বলতে বলো, আর তা না হলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো না। হাসিব বলল, মা, তুমি আজে বাজে কথা বলতে পারো না রিয়া সম্পর্কে। কিসের আজে বাজে কথা? হ্যাঁ, আমি সব সত্যি বলছি। কাব্য বলল, মা, আমি একটা কথা বলি। বল, কি বলবি তুই? আমি একদিনে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হলো আমার আশাতে এই বাড়িতে ভীষণ একটি পরিবর্তন হয়েছে। বাবার মুখে একটিবারও হাসি দেখলাম না। ছোট ভাই যে কিন্তু আমার আশাতে বিরক্তিকর বোধ হচ্ছে। আমি এই প্রবাসে গিয়ে সব হারিয়েছি মা। আমি চাই না আমার কারণে তোমাদের কোনো প্রকার সমস্যা হোক। তার জন্য আমি ভেবে রেখেছি আজ এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাব। মা, আরো একটি কথা, আমি প্রবাসে জেলে ছিলাম না, তোমাদের মিথ্যে কথা বলেছি। বলতে পারো কেন মিথ্যে বলেছি? তবে শোনো। হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল যায়। প্রথমে ফোন রিসিভ করিনি, কিন্তু পরপর যখন কল আসছিল তখন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওই দিক থেকে চিকন একটি মহিলা কণ্ঠে বলে উঠল, আপনি কি কাব্য? আমি বললাম, আমি কাব্য, কিন্তু আপনি কে চিনলাম না ঠিক। তখন মহিলাটি বলে ওঠে, আপনি বিদেশ থেকে যত টাকা পাঠাচ্ছেন সব টাকা আপনার বাবা নষ্ট করেছে। আপনি জমি কিনতে যেই টাকা পাঠিয়েছেন সেই টাকাও নষ্ট করে ফেলেছে। আপনি কি জানেন আপনার বাবার আরও বউ সন্তান আছে? কথাটি শুনে আমি ভীষণ রেগে যাই মহিলাটির ওপরে। আপনি কি ফাজলামি করার জন্য আর কাউকে পান নাই? আমাকে খুঁজে পেয়েছেন? তখন মহিলাটি আবার বলে ওঠে, আরে আপনার বউ ও আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে। আপনি শুধু শুধু ঠকে যাচ্ছেন ওদের টাকা পয়সা পাঠিয়ে। এই কথা শুনে আমি অনেক বাজে কথা বলি ওই মহিলাকে, কিন্তু এরপরে আমি প্রমাণ চাই এই সব কিছুর। বিশ্বাস করো, সেই মহিলাটি 1 মাসের ভেতরে আমাকে সব প্রমাণ দিয়েছে। বাবার অন্য আরেকটি সংসার আছে, সেখানে 2টি সন্তান আছে, আর আমার ছোট ভাই হাসিব, সেও আমার বউয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে গিয়েছে। ভেবে পাচ্ছিলাম না কি করব। তখন উনি বলতে মহিলাটি আমাকে একটি বুদ্ধি দেয়। সেটা হলো আমাকে মিথ্যা মৃত্যুর নাটক করতে হবে, সেটা যেন তোমরা বিশ্বাস করো। এরপরে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিই আমি। অনেক ইচ্ছে হতো তোমার সাথে কথা বলার, কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম। জানো মা, আমার বর্তমান ঢাকা শহরে একটি বাড়ি আছে, 2টি রেস্তোরাঁ আছে, অনেক টাকার মালিক আমি। বলতে পারো এই সব জানাইনি কেন? সত্যি বলতে আমি সংসারে অশান্তি চাইনি। আমি এখানে কেন এসেছি জানো? তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু এসে যা দেখলাম বলার মতো না। কাব্যের কথাগুলো শুনে মায়ের চোখে যেন অশ্রু পড়া শুরু হয়ে গিয়েছে। মা, কান্না করিও না। বাবা, তুই কেন বলিসনি এসব আমাকে? যাকে আমি এত বিশ্বাস করি সেই স্বামী আমাকে ঠকিয়েছে। এরপরে কাব্যের মা কাব্যের বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা, সত্যি কি তোমার আরো একটি পরিবার আছে? আছে। তবে আগে বলনি কেন? বলার প্রয়োজন মনে করেনি। আর এসব বলে কি হতো শুনি? তোমার লজ্জা করে না এইসব বলো? কাব্য বলল, মা, ঝগড়া করো না, যা হবার হয়ে গেছে। এখন তুমি বলো, আমার সাথে যাবে নাকি এখানে থাকবে? বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে মা বলে ওঠে, না রে খোকা, আমি এখানেই থাকবো। আমি শহরে থাকতে পারবো না, মাঝে মাঝে আমাকে নিয়ে যাস আবার রেখে যাস। কাব্য বলল, না মা, তুমি চলো আমার সাথে। না বাবা, জোর করিস না, আমি আমার বাকিটা জীবন এখানেই কাটাতে চাই। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। তবে একটি কথা বলি মা, কথাটি হচ্ছে, রিয়া তো আমাকে ডিভোর্স দিয়েই হাসিবকে বিয়ে করেছে, তাই না? মা বলল, তবে আমিও এখন অন্য কাউকে বিয়ে করব, আর যাকে বিয়ে করব তার নাম হলো পুতুল। মা বলল, ও হ্যাঁ, পুতুলের নামটি মনে করে দিয়ে ভালোই করলি। জানিস বাবা, আজ পর্যন্ত ও বিয়ে করেনি,
তোকে ভালোবাসে বলে। তখন যদি বুঝতাম সত্যি ওর সাথেই তোর বিয়েটা দিতাম। সবাই ভাবতে পারেন তবে কাব্য সেই দিন কেন রিয়াকে জোর করলো হাসিবকে বিয়ে না করতে। সত্যি বলতে কাব্য জানে রিয়া হাসিবকে ভালোবাসে, এখন হাজারো কথা বললেও ছাড়াছাড়ি করবে না। তাই কাব্য মানুষকে দেখানোর জন্যই এমন নাটক করেছে, যাতে সবাই ভাবে কাব্য এখনো রিয়াকে নিজের বউ হিসেবে চায়। কাব্য বলল, বাদ দাও অতীত মা, চলুন একটু কাব্য ও পুতুলের প্রেম কাহিনীটা শুনে আসি। আজ থেকে প্রায় 13 বছর আগের কাহিনী। কাব্য, এই কাব্য, কলেজে যাবি না তুই? কাব্যের মা, প্লিজ মা, আর একটু ঘুমাতে দাও না। ঘড়িতে একটিবারও দেখেছিস কয়টা বাজে? মায়ের মুখে এমন গালি শুনে এক লাফে কাব্য ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:50 বাজে, যেখানে কলেজে ক্লাস শুরু হয় 10টায়। টাইম দেখে কাব্য আবার ওর মাকে রাগ দেখিয়ে বলে, মা, তুমি আরো আগে আমাকে কেন ডাকনি? কি বললি তুই? তোকে সে 8টা থেকে ডাকছি, কিন্তু তুই? ঠিক আছে মা, সরি। এই বলে কাব্য তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। কাব্য, তোর ভাত ডাইনিং টেবিলের উপর রেখেছি, খেয়ে কলেজে যা। সরি মা, আজ সময় নেই, কলেজ থেকে ফিরে খাবো। এই বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। একটি রিক্সা নিয়ে কাব্য কলেজে চলে আসে। তো যেই না তাড়াহুড়ো করে কলেজে ঢুকতে যাবে, ঠিক তখনই একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। কাব্য বলে, সরি ভাই, সরি। এই কথাটি বলে যেই না চলে যেতে যাবে, ঠিক সেই সময় কাব্যের গালে একটি থাপ্পড় উড়ে আসে। এই ছোট লোকের বাচ্চা, আমাকে কোন দিক থেকে তোর ভাই মনে হয়? কথাটি শুনে গালে হাত দিয়ে কাব্য ভালো করে লক্ষ্য করে, আরে এটা তো মেয়ে। কাব্য বলে, ও সরি, আমার ক্লাস শুরু হয়েছে তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে ধাক্কা খেয়েছি, লক্ষ্যও করিনি আপনি ছেলে না মেয়ে। মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। কেন, তোর ঘরে মা বোন নেই? কাব্য বলে, সবাই আছে, শুধুমাত্র বউ নেই। একটু মজা করে কথাটি বলে। এই কথা শুনে মেয়েটির মাথা তো ভীষণ গরম হয়ে যায়, তাই নিজেকে কন্ট্রোল রাখতে আবার কষে একটি থাপ্পড় মারে কাব্যকে। একেই তো গায়ে পড়ছিস, আবার এখন ইপটিজিং করছিস। কাব্য বলে, আশ্চর্য, আপনি থাপ্পড় মারছেন কেন বারবার? আমার গাল কি তুলোর বস্তা পেয়েছেন? কি বেয়াদব ছেলে রে, আবার তর্কও করে। এই, আপনি কি এই কলেজে নতুন নাকি? সেটা আপনাকে কেন বলবো? কাব্য বলে, আশ্চর্য, যা জিজ্ঞেস করছি তাই বলেন। আমাকেও সেটাই বলুন। আপনাকে কেন বলবো আমি? কে হন আপনি আমার যে বলতেই হবে? কাব্য বলল, কি মেন্টাল মেয়ে রে, কথাটি মনে মনে বলে। এই, আপনি কিছু বললেন আমাকে? জি না। ঠিক আছে আপু, থাকেন, আমি চললাম ক্লাসে। আবার আপু বলে? ভাই বললেও দোষ, আপু বললেও দোষ, তবে কি বলবো আপনি সেটা বলে দিন। কিচ্ছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে আপু। এই কথাটি বলেই কাব্য জিভে কামড় দেয়। আবার আপুর ডাক শুনেই মেয়েটি চোখ বড় বড় করতেই কাব্যর দিকে তাকাতেই কাব্য এক দৌড়ে ক্লাসরুমের সামনে চলে যায়। স্যার, আসতে পারি? অবশ্যই। তো স্যারের অনুমতি নিয়ে যখনই কাব্য ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই অনুভব করে কেউ এসে তাকে পেছন থেকে টেনে ধরেছে। পেছনে ঘুরতেই দেখে ওই মেয়েটা। আপনার সমস্যা কি? হ্যাঁ, বললাম তো তখন সরি। এই কথাটি বলার সাথে সাথেই মেয়েটি কাব্যকে, এই নিন আপনার বই, ধাক্কা খাওয়ার সময় পড়ে গিয়েছে। ও সরি, আমি বুঝতেই পারিনি। যত সব ফাউল গোলাপান। মেয়ে দেখলেই নিজেকে মনে হয় কন্ট্রোল করতে পারে না। মেয়েটি এটা বলে সেখান থেকে চলে যায়, আর কাব্য অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এমন সময় স্যার বলে ওঠে, এই মিস্টার কাব্য, হয়েছে, আর তাকিয়ে থাকতে হবে না, নিজের সিটে গিয়ে বসো। স্যারের এমন কথাটি শুনে সেখানে সবাই হাসছে আর কাব্যকে নিয়ে ট্রোল করতে থাকে। এরপরে কাব্য লজ্জায় মাথাটি নিচু করে নিজের সিটে বসে পড়ে। কিরে ভাই, মালটা কে? দেখতে তো বেশ সুন্দর আর রূপবতী, কাব্যের বন্ধু বলে। আবার তোরা শুরু করলি? বেটা তো সত্যি কথাই বলছি, মেয়েটা কিন্তু বেশ সুন্দর আছে। উফ, কি সুন্দর চোখের চাহনি। ভাই, তোরা কি থামবি নাকি আমি অন্য কোথাও গিয়ে বসবো? আরে শুধু এইটুকু বল, কিভাবে তোদের পরিচয়টা হলো? আমি তাড়াহুড়ো করে কলেজ গেট দিয়ে ঢুকতে যাচ্ছি, এমন সময় ধাক্কা খেয়েছি, আর কিচ্ছু জানি না। বাহ, কি রোমান্টিক মুহূর্ত ছিল রে তখন। আমি যে কেন কোনো মেয়ের সাথে ধাক্কা খাই না, যদি খেতাম তবে নিজেকে সাকিব খান ভাবতাম।
এইবার একটু বিভ্রান্ত হয়ে কাব্য অন্য সিটে বসে। ভাই, তুই যতই অন্যখানে গিয়ে বস, তোকে আমরা ডিস্টার্ব করব। এরপরে কাব্যের বন্ধুরা তাকে পুরো ক্লাসটাই ডিস্টার্ব করতে থাকে, কিন্তু কাব্য ওদের কথায় পাত্তা না দিয়ে মন দিয়ে ক্লাস করতে থাকে। এক পর্যায়ে যখন ক্লাস শেষ হয় তখন একজন বন্ধু কাব্যের পাশে এসে বলে, বন্ধু, তুই যদি ওই মেয়েটাকে এখন প্রপোজ করিস তবে আমরা তোকে রেস্তোরাঁয় গিয়ে খাওয়াবো। প্রপোজ করা এটা কোনো ব্যাপার হলো? না গো বন্ধু, ব্যাপার তো না, সাথে মেয়েটাকেও রাজি করাতে হবে। তো টাইম 15 দিন। রাজি করার কথাটি শুনে কাব্য একটু চুপ হয়ে যায়। কাব্য বলল, না, আমি এই কাজ করব না। এই কথাটি শুনে সব বন্ধু বলে ওঠে, তুই নাকি সব কাজই করতে পারিস, কোনো কাজই তো তোকে কেউ হারাতে পারে না। তো দেখ, ওই মেয়েটাকে পটিয়ে, তাও আবার 15 দিন টাইম। এই বিষয়টি নিয়ে সবাই কাব্যকে তখন খেপাতে থাকে। সবার এমন টেরা টেরা কথা আবার অপমান এইসব সহ্য করতে না পেরে কাব্য রাজি হয়ে যায় ওদের কথায়। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমাকে তো খাওয়াবি, সাথে মার্কেটও করে দিতে হবে। ঠিক আছে, ডান। দেখ, এখনই প্রপোজ করতে যাব। কথাটি বলেই ক্লাসরুমের ভেতর থেকে কাব্য বাইরে চলে আসে। এসে মেয়েটিকে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ পরে কাব্য লক্ষ্য করে মেয়েটি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে কাব্য সেখান থেকে চলে যায়। কাব্য গিয়ে বলে, হাই। কাব্যের এমন হাই দেখা দেখে সবাই খিটখিট করে হাসতে থাকে। তো হাসতে হাসতে একটা মেয়ে বলে ওঠে, এই যে মিস্টার, কাকে হাই দিলেন? ওই যে আপনার পাশে যে রূপবতী মেয়েটা আছে তাকে বলছি। এমন কথা শুনে সব মেয়ে বলে ওঠে, পুতুল, তোকেই হয়তো বলেছে, যা দেখ কি বলে ছেলেটা। কাব্য বলে, বাহ, কি সুন্দর নাম, যেমন দেখতে সুন্দর ঠিক তার নামটাও সুন্দর। এ বেয়াদব, একদম চুপ করে থাক। ওই রূপবতী, আপনাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। কথা না বলতে চাইলেও আপনা আপনি কথা বের হচ্ছে। আর একটি কথা বলবি তো থাপ্পড় খাবি বলে দিলাম। কিন্তু আমি তো তোমার ওই নরম ও কোমল হাতের থাপ্পড় খেতে রাজি গো প্রিয়তমা। কাব্যের মুখে এমন সুন্দর সুন্দর বাণী শুনে পুতুলের বান্ধবীরা বলতে থাকে, বাহ পুতুল, এই ছেলে দেখি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখন আবার অন্য একটি বান্ধবী বলে ওঠে, আর আমি তো দেখছি এই ছেলে পুতুলের প্রেমে পড়ে কবি হয়ে গিয়েছে। পুতুল বলল, এই তোরা থামবি কি? আচ্ছা থামলাম বাবা, থামলাম। এই ছেলে, তোমার সমস্যা কি? একটু আগে থাপ্পড় দিলাম, সব ভুলে গেছো? না গো, ভুলি নাই। তোমার ওই থাপ্পড় খেয়ে প্রেমে পড়ে গেছি, তাই আরও থাপ্পড় খেতে আসলাম। পুতুল ভীষণ রেগে যায় আর সাথে সাথেই ওখান থেকে উঠে এসে কাব্যের শার্টের কলার ধরে। এই, তোর সমস্যা কি বলতো? সমস্যা একটাই, তোমার সাথে প্রেম করতে চাই। তুই আমাকে জানিস আমি কার মেয়ে? ওইসব দেখে প্রেম ভালোবাসা হয় না। আমি শুধুমাত্র তোমাকে চিনতে চাই। দিবে একটু ভালোবাসা? এইবার কিন্তু বেশি বলে ফেলছিস। জানো, তোমার এই চোখের চাহনি আমায় মাতাল বানিয়ে দিয়েছে। তোমার ওই কথা বলার ধরন তোমার প্রেমে ফেলে দিয়েছে। এবার কিন্তু সত্যি সত্যি আমার ভীষণ রাগ হচ্ছে। কি আর করবে, থাপ্পড় দেবে? ঠিক আছে, দাও, আমি কিচ্ছু বলবো না। কথাটি শেষ হতে না হতেই পুতুল কাব্যকে কষে কয়েকটি থাপ্পড় বসিয়ে দেয়। তোর এত থাপ্পড় খাওয়ার শখ? দিলাম থাপ্পড়। এমন থাপ্পড় খেয়েও কাব্য বলে ওঠে, আমি তোমাকে ঠিকই আপন করে নেব। দেখো, শুধুমাত্র অপেক্ষার পালা। থাপ্পড় 1000টা খেতে রাজি আমি তোমার হাতে। তোর শরম লজ্জা নেই? অবশ্যই আছে। না, তোর শরম লজ্জা কিচ্ছু নেই। যদি থাকতো তুই এখানে আসতিস না। তোকে একটু আগেই সবার সামনে থাপ্পড় দিলাম, তবুও কিছু হলো না। আবার বেয়াদবি করতে এসেছিস? লজ্জা শরম থাকলে এমন করতিস না। আরে ভালোবাসা পেতে আমি হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি। আর যদি কখনো এমন করিস না, ভালোবাসা বের করে দিব তোর মাথা থেকে। চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। ঠিক সেই সময় একজন স্যার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে। তো স্যারের কথা মতো সবাই নিজ নিজ ক্লাসে চলে যায়। কিন্তু যখনই কাব্য তার ক্লাসরুমে আসে ঠিক তখনই আবার তার বন্ধুরা বলতে থাকে, দেখি সোনা, তোমার গালে কি হয়েছে?
কেমন জানি লাল হয়ে আছে। কাব্য বলল, ওই হাত সরা, আমার গালে কিচ্ছু হয়নি। দেখাই তো যাচ্ছে কি হয়েছে না কি হয়নি। যাক, কিছু পেতে হলে কিছু দিতে হয়। মানে মানে হলো ভালোবাসা পেতে হলে থাপ্পড় তো খেতেই হবে, তাই না? তোরা আমার বন্ধু না রে, তোরা হলি আমার শত্রু। আচ্ছা বাদ দিলাম, বল এরপরে কি করবি তুই? মেয়েটার নামই তো বললি না। নাম পুতুল। এরপরে সব ক্লাস শেষ করে কলেজ ছুটি হলে কাব্য পুতুলকে নিয়ে ভাবতে ভাবতে বাসায় যাচ্ছিল। বেশ কিছুদূর যাওয়ার পরে কাব্য লক্ষ্য করে তার সামনে পুতুল দাঁড়িয়ে আছে, তাও আবার কিছু ছেলে নিয়ে। এটা দেখে কাব্য ভয়ে ভয়ে ওদের সামনে যায়। ঠিক তখনই পুতুল বলে ওঠে, এই যে প্রেমিক ছেলে, দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে আমাদের। পুতুলের কথাটি শুনেই কাব্য সেখানে দাঁড়িয়ে যায়। বলো প্রিয়তমা। প্রিয়তমা কথাটি শুনেই পুতুল ছেলেগুলোকে বলতে থাকে, মারো এই ছেলেকে, এমন মারো যাতে প্রেম কি জিনিস তা ভুলে যায়। পুতুলের কথাটি শেষ হতেই ছেলেগুলো কাব্যকে গণপিটানি দিতে থাকে। এক পর্যায়ে কাব্যকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তারপরে সবাই সেখান থেকে চলে যায়। কাব্যের যখন জ্ঞান ফিরে তখন কাব্য উপলব্ধি করে সে তার নিজের রুমে শুয়ে আছে আর তার মা পাশে বসে কান্না করছে। কাব্য বলল, মা, ও মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? বাবা, তোর জ্ঞান ফিরল? যাক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। মানে? আগে তুই বল, তোকে কেন মারলো এই ছেলেগুলো? মায়ের এমন প্রশ্ন শুনে কাব্য সত্যিটা না বলে মিথ্যা একটি বাহানা আঁটে। জানি না মা, হঠাৎ ওরা আমার সামনে এসে কিছু বুঝে ওঠার আগেই মারামারি শুরু করে। ও আচ্ছা, তুই সুস্থ হয়ে ওঠ, তারপরে পুলিশের কাছে যাব। ঘুমা এখন তুই। ঠিক আছে মা। তো এইভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন যখন কাব্য কলেজে আসার জন্য বের হচ্ছিল তখন ওর মা অনেক নিষেধ করে। বাবা, আগে সুস্থ হয়ে ওঠ, তারপরে কলেজে যাস। এখন তো অনেক অসুস্থ তুই। মা, এখন অনেক ভালো ক্লাস হচ্ছে, এইসব মিস করা যাবে না। যদি উপস্থিত না থাকি পরীক্ষায় সমস্যা হবে। ও ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এই বলে কাব্য বাসা থেকে রওনা হয়ে কলেজে আসার জন্য। অন্যদিকে পুতুলের বান্ধবীরা বলতে থাকে, আচ্ছা পুতুল, তোর এই প্রেমিক পুরুষকে দেখছি না যে, কিছু হলো আবার? আর বলিস না, কিছু বকাটে ছেলেকে টাকা দিয়ে ওকে এমন মার খাইয়েছি, প্রেম কি জিনিস সব ভুলে গেছে। তুই কিন্তু এটা ঠিক করিসনি। হয়েছে, চুপ থাক তোরা। পুতুলের কথাটি শেষ হতে না হতেই অন্য বান্ধবী বলে উঠল, পুতুল, ওই দেখ, তোর প্রেমিক পুরুষ পা খোঁড়াতে খোঁড়াতে আসছে, মনে হচ্ছে ভীষণ মার খেয়েছে। ও আমার সামনে আসার আর সাহস পাবে না। আমার তো মনে হচ্ছে ও এই দিক দিয়েই আসছে তোর কাছে। একটু পরে সবাই লক্ষ্য করে যে সত্যি সত্যি কাব্য এই দিক দিয়েই আসছে। খুব তো বললি তোর কাছে আসার সাহস পাবে না, ও তো এখানেই আসছে। আসুক না, আসতে দে, দেখ কি করি আমি। তো ক্ষণিকের ভেতরে কাব্য সেখানে এসেই পুতুল কিছু বুঝে ওঠার আগেই কাব্যকে সবার সামনে পুতুলের ঠোঁটে কিস করে বসে। এমন কাহিনী দেখে পুরো ক্যাম্পাস শুধুমাত্র তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে। পুতুল নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু কাব্যের সাথে পেরে ওঠে না। এইভাবে বেশ কিছুক্ষণ কিস করার পরে কাব্য পুতুলকে ছেড়ে দেয়। কালকের থাপ্পড় ও ছেলে দিয়ে পেটানোর প্রতিশোধ নিলাম। এই কথা শুনে তো পুতুল রেগে মেগে একাকার হয়ে যায়। ভাবতেই পারছে না তখন কি করবে। কি হলো গো রূপবতী, থাপ্পড় দিবে না? তুই এই কাজটি কিন্তু ভালো করলি না, এর জন্য তোকে ভীষণ পস্তাতে হবে। সময় নেই, আমি সবকিছুর জন্যই রাজি আছি। এরপরে কাব্য সেখান থেকে সোজা বাসায় চলে আসে, ক্লাস না করেই। এইভাবেই দিনগুলো যেতে লাগলো। কাব্য প্রতিদিন পুতুলকে প্রপোজ করে, আর পুতুল হয় থাপ্পড় দেয়, না হলে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বন্ধুদের দেওয়া টাইম 15 দিন হয়ে যায়, কিন্তু কাব্য পুতুলকে রাজি করাতে পারে না। এদিকে বন্ধুরাও ট্রোল করতে থাকে প্রতিনিয়ত। ভাই, তোর দ্বারা পুতুলকে রাজি করানো সম্ভব না, তুই 15 দিনে শুধুমাত্র থাপ্পড় খেয়েছিস। হোক না, কতদিন হয়,
আমি যে কোনো প্রকারে আমার প্রেমের ফাঁদে ফেলবই পরীকে। তুই কি সত্যি সত্যি ভালোবাসাতে পড়েছিস নাকি ভাই? রে, সত্যি আমি পুতুলের প্রেমে পড়ে গিয়েছি। কেন জানি পুতুলকে না দেখলেই ভালোই লাগে না। বাহ বাহ, কি সুন্দর প্রীতি, কিন্তু একতরফা তো ভালোবাসা হয় না। দেখি না চেষ্টা করে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, কোনো সমস্যা নেই। আর সত্যিই কিন্তু পুতুল অনেক সুন্দর। এরপরে আবার কাব্য প্রতিদিন পুতুলকে প্রপোজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারে না। দেখতে দেখতে 3-4 মাস হয়ে গেল। এরপরে হঠাৎ কাব্যের ভীষণ জ্বর আসে, যার কারণে কলেজে উপস্থিত হতে পারে না। এইভাবে 7 দিন চলে যায়, কিন্তু জ্বর কমে না। প্রায় যখন 11 থেকে 12 দিন হয় তখন কাব্যের জ্বর কমে এবং পরের দিন কলেজে যায়। কলেজে যাওয়া মাত্রই পুতুল দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে। পুতুল বলে, এই শয়তান, তুই কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত খুঁজেছি আমি। এই কি করছো? সবাই দেখছে, ছাড়ো, আমার লজ্জা লাগছে। লাগুক তোর লজ্জা, আমি কিছুতেই ছাড়বো না আজ। আমি কে হই তোমার শুনি? তুই আমার অক্সিজেন। বাবা, এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? আমার কাছেই ছিল। হঠাৎ করেই যে রাজি হলো, বুঝলাম না কাহিনী। আমি অনেক আগেই রাজি হয়েছিলাম, কিন্তু প্রকাশ করিনি। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফুটে তবু মুখ ফোটে না। তুই গো রূপবতী আমার। বলো, এতদিন কই ছিলে তুমি? আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। জানো তোমাকে কত মিস করেছি আমি, সব সময় তোমাকে খুঁজেছি। তাই? একটি কথা বলি? অবশ্যই বলো, একটা কেন, 1000টা। কথাটি হলো, আই লাভ ইউ কাব্য, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ আমার রূপবতী প্রেমিকা। এমন সময় কাব্যের বন্ধুরা সেখানে চলে আসে। এসেই কাব্যের সাথে ফাজরামি করতে থাকে। ভাই, এখন ট্রিট দে, আমাদের জন্য তুই পুতুলকে পেয়েছিস। কাব্য বলল, আচ্ছা দেব তোদেরকে ট্রিট। না না, বললেই তো হবে না, অবশ্যই অবশ্যই দিতে হবে। কথা দিলাম, অবশ্যই দেব। এরপরে এইভাবেই কাব্য ও পুতুলের প্রেম চলতে থাকে। দুজন দুজনকে না দেখলে থাকতেই পারত না। মনে হতো এক দেহে দুই আত্মা। আবার কখনো কখনো দুষ্টু মিষ্টি ঝগড়া হতো দুজনের মধ্যে, তবুও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারত না। এইভাবে তাদের প্রেমের বয়স 1 বছর হলো। ঠিক তখনই একটি সমস্যা দেখা দিল। সমস্যাটি হলো কাব্যের পরিবারে। কাব্যের বাবার ব্যবসা ডাউন খেয়ে যায়। এতে ভীষণ সমস্যা হয় পরিবারের। হঠাৎ একদিন কাব্যের বাবা বলে ওঠে, কাব্য, পরিবারের অবস্থা ভীষণ খারাপ, আমি চাইছি তুই বিদেশে চলে যা। কি বলো বাবা? কিন্তু বিদেশ যেতে হলেও অনেক টাকার প্রয়োজন, সেই টাকা তুমি কোথায় পাবে? ওইসব তোকে চিন্তা করতে হবে না। না, বলো আমাকে। তোর বিয়ে দেব, বিয়ে দিয়ে যৌতুক পাবি, ওই টাকা দিয়ে তোকে বিদেশে পাঠাবো। কথাটি শুনেই কাব্যের মাথা যেন ভীষণ গরম হয়ে যায়। কি বলছো এইসব তুমি? আমি এখন বিয়ে করব না। বিয়ে না করলে বিদেশ যাবি কার টাকা দিয়ে শুনি? আমি বিদেশ যাব না। আমি এত কথা বলতে পারবো না, যা বলছি তাই হবে। আমি মেয়ের বাবার সাথে এই সম্পর্কে কথা বলেছি। না, তুমি আমার মতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে পারো না। তুই যদি বিদেশে না যাস তবে আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। বাবার মুখে এমন কথাটি শুনে কাব্য বলেই ফেলে, বাবা, আমি একটি মেয়েকে ভালোবাসি, আর ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। কে সেই মেয়ে? আছে, আমার সাথে কলেজে পড়াশোনা করে। ঠিক আছে, ওই মেয়ের সাথেই বিয়ে হবে, কিন্তু তোকে বিদেশ যাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিতে পারে, যদি তবেই। তুমি এমন টাকার লোভী কেন বাবা? তুই কি চাস আমরা না খেয়ে মারা যাই, রাস্তায় বসে ভিক্ষা করি? যদি সেটাই চাস তবে বিদেশ যাস না। এমন সময় কাব্যের মা কাব্যকে উদ্দেশ্য করে বলে, বাবা শোন, মেয়েটির সাথে কথা বলে দেখ, যদি টাকা দেয় তবে ওকেই বিয়ে করিস। মা, তুমিও? কি আর করব বল, উপায় যে নেই আর। এরপরে অনেক বোঝাবুঝির পরে কাব্য রাজি হয় পুতুলকে সব কথা বলার জন্য। ঠিক আছে, আমি বলবো পুতুলকে সবকিছু।
তো পরিবারের মুখের দিকে তাকিয়ে কাব্য আর কিছু বলতে পারে না কাউকে। একটু পরে কাব্য পুতুলকে ফোন দেয়। হ্যালো পুতুল, তুমি আমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারো? কেন, কি হয়েছে? দেখা হলে সব বলবো। আচ্ছা বলো, কোথায় গিয়ে দেখা করব তোমার সাথে? আমরা যেই পার্কে দেখা করি ওই পার্কে আসো, আমি যাচ্ছি। ঠিক আছে, আমিও যাচ্ছি। এরপরে কাব্য সেই পার্কের মধ্যে আগেই গিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে পুতুলে চলে আসে। ওই কি হয়েছে শুনি, এত তাড়াহুড়ো করে কেন ডাকলে? শোনো তবে, আমি বিয়ে করছি। কাকে? তোমাকে বিয়ে করব, কিন্তু 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে আমাকে। কি সব বলছো? হ্যাঁ, তোমার একটি কথা আমি বুঝতে পারছি না। এরপরে কাব্য সব কাহিনী তাকে খুলে বলে। এইসব শুনে তো পুতুলের মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ল। বুঝলে এখন? বুঝেছি। আমাকে মাফ করে দিও, তোমার কথাগুলো আমি রাখতে পারছি না। মানে? তুমি তো জানোই আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবার তেমন একটা ইনকাম নেই। আমি এত টাকা কোথায় পাবো? তাহলে এখন আমি কি করব বলো? কি আর করবে বলো, তোমার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো। কিন্তু? কোনো কিন্তু না কাব্য, আমি চাই তুমি ভালো থাকো, আমার জন্য তোমার ক্ষতি হোক সেটা চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি পুতুল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে পাগল, পারবে। আচ্ছা, আমি আসি এখন। পুতুলের এমন আচরণে কাব্য বেশ অবাক হলো, কারণ পুতুল তো এমন কথা বলার মেয়ে না। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো পুতুল? দেখেছি, তবে একটি কথা বলি, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। পুতুল, চলো আমরা বিয়ে করে ফেলি, তখন আমার বাবা মা আর কিচ্ছু করতে পারবে না। সরি, আমি তোমার আর আমার বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না। তুমি এমন কেন? হ্যাঁ, আমি এমনই। আচ্ছা আসি, আমার সময় নেই, ভালো থেকো তুমি। এই কথাটি বলেই পুতুল সেখান থেকে চলে যায়। সবাই ভাবতে পারেন পুতুল কেন এমন করলো। আসলে পুতুল কাব্যের পরিবারের দিকে চিন্তা করে নিজের ভালোবাসাটা বিসর্জন দেয়, যাতে কাব্য ও তোর পরিবারের মানুষ সুখে শান্তিতে থাকে। এদিকে কাব্য ও পুতুলের আচরণে ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে বাসায়। পুতুল বাসায় আসার সাথে সাথেই ওর মা জিজ্ঞেস করে, কি রে পুতুল, তুই কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। কই তেমন কিছু না, রাস্তা দিয়ে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তাই ব্যথা পেয়েছি। ও আচ্ছা, একটু দাঁড়া, আমি তেল মালিশ করছি। না না লাগবে না, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই যা ভালো বুঝিস। কাব্যকে নিয়ে পুতুল যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো বুনেছিল সব যেন আজ ক্ষণিকের ভেতরেই শেষ হয়ে গেল। মনে হচ্ছে পুরো আকাশটি ভেঙে যেন মাথায় পড়েছে। এদিকে কাব্য ও বাসায় আসা মাত্রই ওর বাবা বলে, কি হলো, তোর গার্লফ্রেন্ড রাজি হলো নাকি ছেড়ে চলে গেল? এত কথা বলতে পারবো না, আমি রাজি, বিয়ে ঠিক করো, যেখানে বিয়ে দিবে আমি সেখানেই করব। জানতাম রাজি হবে না। ঠিক আছে, কাল তোর বিয়ে হবে। ঠিক আছে। তো এরপরেই যেই ভাবা সেই কাজ। কাব্যের বাবা রিয়ার বাবার সাথে কথা বলে আর তার পরের দিনেই কাব্যের বিয়েটা সেরে ফেলে। কাব্যের যেন বিশ্বাস হচ্ছে না সে বিয়ে করেছে, কি থেকে যে কি হচ্ছে নিজেই জানে না। কাব্যের বাবা এতটাই লোভী ছিল যে কাব্য কবুল বলার আগেই 5 লক্ষ টাকা নিয়েছিল, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাই। বিয়ের 1 মাস পরে হঠাৎ একদিন কাব্যকে বলে ওঠে, কাব্য, সামনে শুক্রবার তোর ফ্লাইট, দুবাই যাচ্ছিস, সেখানে মোটা অঙ্কের টাকা পাবি। বাবা, এত তাড়াতাড়ি যাব? কারণ দেশে থাকলেই সমস্যা, তার চেয়ে বিদেশে চলে যা। বাবার এমন কথায় কাব্য কোনো উত্তর দিতে না পেরে শুধুমাত্র বলে, ও আচ্ছা, বৌমাকে নিয়ে টেনশন করিস না, আমরা আছি তো নাকি, তুই শুধু টাকা কামাই কর। সবাই বলতে পারেন কাব্য এত ফাস্ট পুতুলকে ভুলে গেল, এটা আবার কেমন ভালোবাসা। নতুন জিনিস পেলে সবাই পুরাতন জিনিসের কদর করে না, সেটা হোক নারী বা অন্য কিছু। এইভাবে দেখতে দেখতে কাব্যের সেই চলে যাওয়ার দিনটি এসেই পড়ে। কাব্য সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষে বউয়ের কাছে চলে আসে। কাব্য বলে, নিজের খেয়াল রেখো,
আমার মা বাবা ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না। রিয়া বলে, ঠিক আছে, ওখানে গিয়ে আমাকে ভুলে যাবেন না। এরপরে কাব্য দুবাই চলে আসে। তো কাব্য শিক্ষিত হওয়ার কারণে খুব সহজেই একটি চাকরি ম্যানেজ করে ফেলে। ভালোই যাচ্ছিল দিনগুলি। দেখতে দেখতে 3-4 বছর হয়ে গেল। হঠাৎ একদিন কাব্যের ফোনে একটি কল আসে। প্রথমত রিসিভ না করলেও পরবর্তীতে ফোনটি রিসিভ করে। থাক, আর না বলি। এর পরের কাহিনী তো সবকিছুই বলেছি শুরুর দিকে, তার বললাম না। যাক, এখন গল্পের বর্তমানে ফিরে আসি। এতক্ষণ তো অতীত সম্পর্কে বললাম। কাব্য বলল, মা, তুমি কি সত্যি আমার সাথে যাবে না শহরে? না রে, কখনোই যাব না। আমার শেষটুকু জীবন আমি এই গ্রামেই কাটাতে চাই। ঠিক আছে, এই নাও, এটা আমার নাম্বার। যে কোনো সময় সমস্যা হলে অবশ্যই ফোন দেবে, আমি সাথে সাথেই চলে আসব। কাব্যের এমন কথা শুনে ওর মা বলে, তুইও আমাদের সাথে থেকে জানা বাবা। না মা, সেটা হয় না। তোমার ছেলের এখন অনেক কাজ। ঠিক আছে, যা। আবার কবে আসবি সেটা বল। সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে। ঠিক আছে বাবা আমার, সাবধানে যাস। তোর জন্যে সবসময় বুক ভরা দোয়া রইল। এটা শোনা মাত্রই কাব্য তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পাগল ছেলে, দেখো কান্না করে। তোমাকে অনেক ভালোবাসি মা। আমি জানতাম না আমার জীবনটা এমন হয়ে যাবে। সব ঠিক হবে, দেখিস। এরপরে কাব্য সেখানে আর কারোর সাথে কথা না বলে বেরিয়ে পড়ে। সবাই ভাবছেন কাব্য শহরে চলে যাচ্ছে। আসলে না, কাব্য এখন পুতুলের বাসায় যাচ্ছে। আরও একটি কথা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, কাব্য বিদেশে থাকতে কোন মহিলা এইসব জানিয়েছে যে তার বাবা বিয়ে করেছে, আবার বউ পরকিয়া করেছে? এসব কিছু পুতুল বলেছে, ভয়েস চেঞ্জ করে, যাতে কাব্য চিনতে না পারে। কিন্তু কাব্য ঠিকই চিনেছিল, কিন্তু তাকে বলেনি। তো এরই মধ্যে কাব্য সোজা পুতুলের বাসায় চলে যায়। পুতুল, এই পুতুল, বাইরে আসো তো। এইভাবে ডাক শুনে পুতুলের বুকে যেন ধড়পড় শুরু হয়ে গিয়েছে। বাইরে এসে, জি বলুন। তুমি সত্যি বলছো? আমার বাসার সবাই খুবই স্বার্থপর। ও ভালো। ভেতরে আসতে বলবে না আমাকে? অপরিচিত মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, নিষেধ আছে। কি? আমি অপরিচিত লোক? যা বলার আছে এখানেই বলো। ভালোবাসো আমায় এখনো? আপনি কে যে আপনাকে ভালোবাসতে যাব আমি? আমি তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন। আমার কেউ নেই। চলো না বিয়ে করে ফেলি, যেখানে কেউ থাকবে না আমাদের বাধা দিতে। ইচ্ছে নেই বিয়ের। কেন ইচ্ছে নেই জানতে পারি কি? সব ইচ্ছে মারা গিয়েছে। আর একবার এই কথাটি বললে এমন একটি থাপ্পড় দেব না। আমি কে যে থাপ্পড় দেবেন? আমি তোমার হবু স্বামী, তাই আমার যা ইচ্ছে আমি করতে পারি। এই কথাটি শুনেই পুতুল কাব্যকে, কথাটি বলেই পুতুলের ঠোঁটে চুমু দিয়ে বসে কাব্য, যার জন্য পুতুল একটুও প্রস্তুত ছিল না। প্রায় 3 মিনিট কাব্য পুতুলের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট এক রাখে। পুতুল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাব্যের সাথে পেরে ওঠে না। যখনই কাব্য পুতুলকে ছেড়ে দেয়, ঠিক তখনই, তোমার সাহস কি করে হয় আমাকে কিস করার? হ্যাঁ, ঠাস করে চড় মারে। আশ্চর্য, তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? একদম চুপ করো আর আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেয়াদব কোথাকার। সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা হতে যাবে কেন? সমস্যা হলে তোমার হবে। আমারও কোনো সমস্যা নেই। তুমি আমাকে কোন অধিকারে কিস করলে? হ্যাঁ, ভালোবাসার মানুষকে কিস করা যায়। হোয়াট? কিসের ভালোবাসা আর কিসের ভালোবাসার মানুষ? হ্যাঁ, কেন তুমি আমাকে ভালোবাসো না বুঝি? আশ্চর্য, আপনাকে কেন আমি ভালোবাসতে চাবো? প্লিজ পুতুল, ফাজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। আমি কি আপনাকে বলেছি ভালোবাসি? বলো নাই, কিন্তু আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। ঠিক সেই সময় একটি বাচ্চা এসে বলতে থাকে, আম্মু, ও আম্মু, এটা কে? আমার কি হয়? কথাটি শুনে কাব্য বেশ আশ্চর্য হয়, কারণ কে এই বাচ্চা, আর পুতুলকেই বা কেন আম্মু বলে ডাকছে? না বাবা, এটা তোমার বাবা না, তোমার বাবা ওই দূর আকাশে থাকে। তুমি না বলেছিলে আব্বু আসবে আমার?
পুতুল, কে এই বাচ্চা আর কি সম্পর্ক তোমার ওর সাথে? আমার ছেলে। তার মানে তুমি বিয়েও করেছো? তা তোমার স্বামী কোথায়, ডাকো একটু দেখি। এইসব কথাবার্তা বাদ দেন, আপনি এখন আসুন। না, তুমি বলো সবকিছু। আর তুমি নাকি কখনোই বিয়ে করবে না বলেছিলে? এই কথাটি শুনেই পুতুল বেশ রেগে যায়। কেন, আমি কি তৃতীয় লিঙ্গের লোক যে বিয়ে করতে পারবো না? সেটা বলিনি। আপনি কি বোঝাতে চান সেটা ভালো করে বুঝি আমি। তুমি আর সেই আগের পুতুল নেই, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। চলে যাব। তার আগে একটি কথা বলি। বলেন। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। বিশ্বাস করো, তোমাকে যখন ছেড়ে গিয়েছি তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। পরিস্থিতি খারাপ ছিল না, আপনার টাকার দরকার ছিল। সেটাও ঠিক, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম চলো পালিয়ে বিয়ে করি। আমরা গরিব হতে পারি, কিন্তু মান সম্মান আছে। আমি চাইনি আমার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাক। তোমার বাবা মাকে দেখছি না যে? ওরা নেই, মারা গিয়েছে। ও, কিন্তু তোমার ভাই ছিল যে একজন, উনি কোথায়? ও নেই, মারা গিয়েছে। ফাজলামি করো কেন? সত্যি বলো না কি হয়েছে। ওইসব শুনে আপনি কি করবেন? বলো আগে শুনি। কিন্তু আপনাকে বলার প্রয়োজন তো মনে করছি না। প্লিজ পুতুল, প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি, বলো সব কিছু খুলে। বললে আপনি চলে যাবেন এখান থেকে, কথা দিন আগে। কাব্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কথা দেয় পুতুলকে। কথা দিলাম যাব। তবে শুনুন, আপনি যখন বিদেশ চলে যান তারপরে বাবা মা ভাইয়া আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু আমি বিয়ে করিনি। কেন জানি আপনাকে ভুলতেই পারিনি, যার কারণে বিয়ের ঘর আসলে সোজা আমি না করতাম। তো বয়সও হচ্ছে কিন্তু বিয়ে করছি না। গ্রামবাসী এটা জানার পরে অনেক অনেক নেগেটিভ কথা বলতো। আমি নাকি হিজড়া, আমি নাকি কখনো মা হতে পারবো না, আমার অনেক সমস্যা আছে, আরও অনেক কথা যা বলার মতো না। এরপরে কোনো উপায় না পেয়ে আমার ভাইয়া বিয়ে করলো। বিয়ের পরে ভালোই আমাদের দিন যাচ্ছিল হাসি খুশিতে। হঠাৎ একদিন আমার ভাই ভাবি মা বাবা সবাই একসঙ্গে জিজ্ঞেস করে আমি কেন বিয়ে করছি না, আমার কি সমস্যা। যদি সমস্যা থাকে বলো, আমরা সমাধান করব। ওদের অনেক রিকোয়েস্টের পরে আমাদের সম্পর্কের কথাটি আমি বলি। তখন ভাইয়া বলল তোর বাসার ঠিকানা দিয়ে আমি বিয়ের প্রস্তাব পাঠাই। তখন আমি তোমার সেই সব কথাগুলো সবাইকে বলি যে ওর 5 লক্ষ টাকা লাগবে বিদেশে যাওয়ার জন্য। এটা শোনার পরে আমার ভাইয়া আমার বাবা আমাকে বলে কেন এই কথাটি তখন তাদেরকে আমি বলিনি, যতই কষ্ট হোক আমরা টাকাটা ম্যানেজ করে দিতাম। তখন আমি বলি যদি সে আমার কপালে থাকতো এমনিই হতো, কপালে নেই তাই হয়নি। তখন ভাইয়া আবার বলে শোন পুতুল, অতীত ভুলে যা, আমি ভালো একটি ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু আমি ওদের না করে দিই। তবুও ওরা অনেক চেষ্টা করেছে, আমি রাজি হইনি কখনো। এরপরে দেখতে দেখতে আমার ভাবি গর্ভবতী হয়। তখন আরও যেন পরিবারে হাসি খুশি চলে এলো। এইভাবে দেখতে দেখতে ভাবির ডেলিভারির সময় হয়ে আসে। তাই বাবা মা ভাইয়া ভাবি সবাই শহরে একটি হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়। ওদের যাওয়ার 1 ঘন্টা পরে আমার ফোনে অচেনা একটি ফোন থেকে কল আসে। প্রথমে রিসিভ করিনি, কিন্তু একের পর এক ফোন দিয়েই যাচ্ছে, তাই ফোনটি রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে আওয়াজ আসলো আপনি কি পুতুল? আমি বললাম আমি পুতুল, কোনো সমস্যা? তখন লোকটি বলে আপনার কি কেউ প্রাইভেট একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাচ্ছিল? আমার বাবা মা ভাই ভাবি। কেন, কোনো সমস্যা হয়েছে? তখন লোকটি বলে আপনার পরিবারের সবাই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই উল্টে জিজ্ঞেস করি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তখন লোকটি বলে আপনার ভাইয়া সম্ভবত ওনার মানিব্যাগে একটি নাম্বারের লিস্ট ছিল, যেখান থেকে আপনার নাম্বারটা পেয়ে ফোন দিলাম। এই কথাটি শুনেই আমার বুকটা কম্পন দিয়ে ওঠে, আর আমার মনে পড়ে যায় আমি তো এই মানিব্যাগ ভাইকে ওর জন্মদিনে গিফট করেছিলাম, সাথে সবার নাম্বারও লিখে দিয়েছিলাম। যদি কখনো ফোন হারিয়ে যায় তখন এখান থেকে নাম্বার দেখে ফোন দিতে পারবে। আচ্ছা, ওরা এখন কোথায়? সবাইকে রংপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন, আমি অপেক্ষায় আছি।
কথাটি শুনেই ওই অবস্থায় আমি হাসপাতালের উদ্দেশ্যে চলে যাই। গিয়ে দেখি যে সবাই মারা গিয়েছে। ওদের সবার লাশ দেখে আমি কান্না করছিলাম। এমন সময় একটি ডাক্তার এসে বলে, মৃত ব্যক্তিরা কি আপনার বাবা মা? যদি আপনার হয়ে থাকে তবে একটি খুশির খবর আছে। খুশির খবর কথাটি শুনেই পুতুল একটু আশ্চর্য হয়, কারণ এই কষ্টের সময় আবার কিসের খুশির খবর? জি বলুন, কি খবর? আপনার বোন কি গর্ভবতী ছিল? আমার বোন না, উনি আমার ভাবি হয়। কিন্তু কেন? তাই খুশির খবরটা হলো আমরা বাচ্চাটিকে বাঁচাতে সফল হয়েছি। মানে একটু বুঝিয়ে বলুন। যখন এইসব মৃত ব্যক্তির লাশ নিয়ে আসা হয় তখন আমি উপলব্ধি করি এখানে একজন গর্ভবতী মহিলা আছে। তাই আমি দেখতে চেয়েছিলাম যে বাচ্চাটি ভালো আছে কিনা, তাই অপারেশন করি ওনার। আর এরপরে দেখি যে আল্লাহর রহমতে সত্যি সত্যি বাচ্চাটি ভালো আছে, তার এক বিন্দুও কোনো ক্ষতি হয়নি। ডাক্তারের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় পুতুল। ডাক্তার, আমি কি দেখতে পারি? অবশ্যই দেখতে পারো, আসো আমার সাথে। এরপরে ডাক্তার বাচ্চাটির কাছে নিয়ে যায় পুতুলকে। পুতুল বাচ্চাটিকে দেখে বেশ অবাক হয়, কারণ বাচ্চাটি দেখতেই পুরোই ওর ভাইয়ের মতো ছিল। আমি কি কোলে নিতে পারি ডাক্তার? অবশ্যই নিতে পারেন, আপনাদেরই তো সন্তান। কথাটি শুনেই পুতুল বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে। তখন যেন মনে হচ্ছিল পুতুলের কিচ্ছু হয়নি, তার পরিবারের সবাই বেঁচে আছে। ঘটনাটি বলার মধ্যেই পুতুল কাব্যকে বলে ওঠে, এক গ্লাস পানি খেয়ে নি, তারপর আবার বলছি। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আরে আমি আনছি। বেশি কথা বলো না। এটা বলেই রুমের ভেতর ঢুকে একটি গ্লাস খুঁজে পানি নিয়ে আসে কাব্য। পানিটুকু ঢকঢক করে খাওয়ার পরে পুতুল আবার বলা শুরু করে, এরপরে আমার মৃত পরিবারের সবাইকে বাসায় নিয়ে আসলাম। এসে আমাদের নিজস্ব কবরস্থানে সবাইকে একসঙ্গে মাটি দিলাম। জানো কাব্য, এই নাইমকে পেয়ে আমি সব ভুলে গেছি। মনে হচ্ছিল আমার পরিবারের সবাই বেঁচে আছে। এইভাবেই আমাদের দিন যেতে লাগলো। দেখতে দেখতে নাইমও বড় হতে লাগলো, আর আমাদের এই ছোট্ট সংসারে টাকা পয়সার অভাব দেখা দিল। কোনো উপায় না পেয়ে একটি সেলাই মেশিন কিনে মানুষের পোশাক তৈরি করতে থাকি। আর এইভাবেই চলতে থাকে আমার এখন পর্যন্ত দিন। এইসব কথা শুনে কাব্য চুপ হয়ে যায় ক্ষণিকের জন্য। কি হলো, চুপ হলে যে? পুতুল, আমি তোমাকে বিয়ে করতে চাই আর নাইমের দায়িত্ব নিতে চাই। সবাই বলে, কিন্তু বিয়ের পরে পাল্টি খায়। শেষবারের মতো বিশ্বাস করো আমাকে প্লিজ, দেখবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। কিন্তু কিন্তু আবার কি শুনি? তোমার পরিবারের লোক কি ভাববে বলো? সবাই খারাপ চোখে দেখবে। তার চেয়ে আমি যেমন আছি তেমন থাকি। বেশি বোঝো কেন? হ্যাঁ, চলো এই মুহূর্তে কাজী অফিসে যাব। ভেবে দেখো এখনো। আমি ভেবে দেখে নিয়েছি, আমার ভেবে দেখা শেষ। এই বলে কাব্য পুতুল ও নাইমকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। গিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে সোজা আবার শহরের বাসায় চলে যায়। বাসায় আসা মাত্রই পুতুল বলে, এইটা কি তোমার বাসা? আমার। এরকম আরও 2টা বাসা আছে। বাহ, কত সুন্দর বাড়ি। তাই এই বাসা আজ থেকে তোমার, বুঝেছ? বুঝেছি। তো এরপরে এইভাবে কাব্য ও পুতুলের জীবন চলতে থাকলো। বেশ সুখেই কাটছিল তাদের জীবনটা। হঠাৎ কয়েক মাস পরে কাব্যের ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি তোর মা বলছি। মা, কান্না করছো কেন? বাবা, আমাকে বাঁচা, না হলে হাসিব আর ওর বউ আমাকে মেরে ফেলবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি, একটু অপেক্ষা করো, বলেই ফোনটি কেটে দেয়। পুতুল বলে, কি হয়েছে মায়ের? চলো বাসায় যাব। নাইম কি স্কুল থেকে এসেছে? এসেছে। চলো গ্রামের বাড়িতে যাব। যেই কথা সেই কাজ। মুহূর্তের ভেতরে কাব্য তার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চলে আসে। মা, ও মা, তুমি কোথায়? কাব্যের এমন ডাক শুনে বাসা থেকে সবাই বাইরে চলে আসে। কাব্যের মা তো বাইরে এসেই কাব্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মা, কান্না করো না, কি হয়েছে সেটা আমাকে বলো। বাবা, তুই চলে যাওয়ার কিছুদিন পরে তোর বাবাও চলে যায় ওই স্ত্রীর কাছে। তখন আমি খুব ভেঙে পড়ি, তবুও নিজেকে সামলিয়ে নিই। এরপরে তোর ভাই হাসিব আমাকে অনেক মারধর করতে লাগলো। কেন মারধর করত? ওর নাকি ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা লাগবে,
কিন্তু আমি এত টাকা কোথায় পাবো বল? ও বলে আমি যেন তোর কাছে ফোন দিয়ে টাকার কথা বলি। তারপরে কিন্তু আমি সোজা বলে দিই এইটা করতে পারবো না। তাই ও আমাকে প্রতিদিন লাঠি দিয়ে মারত। ওর বউ আমাকে খেতে দিত না। এইসব কথা শুনে কাব্য বেশ রেগে যায় আর সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে ডাকে। হাসিব বলে, ভাইয়া প্লিজ, আমি ভুল করেছি, পুলিশকে ফোন দিও না। কাব্য বলে, না, তোকে আর মাফ করা যাবে না, পুলিশ আসছে, ওয়েট কর। বেশ কিছুক্ষণ পরে পুলিশ আসা মাত্রই কাব্য সব খুলে বলে। আর পুলিশও সবকিছু শোনার সাথে সাথেই রিয়া ও হাসিবকে ধরে ফেলে। রিয়া বলে, প্লিজ কাব্য, আমাদের মাফ করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোরা আমার সাথে অন্যায় করেছিস, আমি মাফ করে দিয়েছি, কিন্তু আমার মায়ের সাথে এমন কাজ করা মোটেও তোরা ভালো করিসনি, এর জন্য তোদের শাস্তি পেতেই হবে। সত্যি ভাইয়া, ভুল বুঝতে পারছি, মাফ করো প্লিজ। পুলিশ বলে, আচ্ছা কাব্য সাহেব, আমরা আসি এখন, আর ওদের শাস্তির ব্যবস্থা আমরা করছি। ওয়েট, আর একজনকে ধরতে হবে, উনি হলেন আমার বাবা। কি বলেন? হ্যাঁ, উনি ভীষণ খারাপ, ওখানে ওই জায়গায় গিয়ে খুঁজে পাবেন, আর একসঙ্গে সব কটাকে শাস্তি দেবেন, যাতে পরবর্তীতে এমন কাজ করার সাহস না পায়। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। ঠিক আছে। এরপরে কাব্য তার মাকে বলে, মা টেনশন করো না, আমি ওদের বের করব সময় হলে। ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস। পুতুল বলে, মা আপনি এখন আমাদের সঙ্গে থাকবেন, আর কখনো এখানে আসতে দিব না। মা ঠিক আছে। এরপরে কাব্য তার সঙ্গে তার মাকে নিয়ে যায় শহরের বাসায়, আর সেখানে সুখের জীবন কাটাতে লাগে। আর এখানেই গল্পটিও শেষ হয়ে যায়।